কিন্তু যখন বলে যে সমাজতন্ত্রের কথা বলে, বিপ্লবের কথা বলে, যখন বিভ্রান্ত করে কর্মীদের এবং এদেশের যুবক যারা প্রগতিশীল চিন্তার যুবক ছাত্র তাদেরকে বিভ্রান্ত করে, তখনই দুঃখ লাগে যে এরা হচ্ছে সবচেয়ে বড় শত্রু জনগণের। কারণ প্রকাশ্য শত্রু হচ্ছে এদেশের শাসক গোষ্ঠী। কার ভূমিকা বুঝছে মানে কোনো অবস্থানে ঠিক না, না ঘরটা না ঘাটটা। এখানে বাংলাদেশে কিছু মুক্তকচ্ছ বুদ্ধিজীবী আছে যারা কোনো দলের দায় দায়িত্বে থাকে না। আগে হয়তো কেউ কেউ ছিল, দল ছেড়ে বাড়াই গেছে, কারণ দলের ভিতরে চাকরি করে প্রথমত আপনার দলীয় ছাপ করে দেয়, অমুক আওয়ামী লীগের অমুক বিএনপির অমুক, এই ছাপ তারা নিচে রাখি না। ছাপ নিলে কি হয়, সর্বজনগ্রাহ্য হওয়া যায় না। আমাকে সবাই ডাকবে, আমি সবার কাছে গ্রহণযোগ্য। ভগবান শ্রীকৃষ্ণ যেমন, ভগবান শ্রী আপনার জানেন বোধহয়, ভগবান শ্রীকৃষ্ণের আমাদের ভাগবতে আছে, হিন্দুদের, আমি হিন্দু ভাগবতে আছে ভগবান শ্রীকৃষ্ণের 1600 গোপিনী ছিল, মানে প্রেমিকা 1600 গোপিনী, মানে যেমন দোষারোপ করতে পারবেন না, ভাগবতেই আছে। তো 1600 গোপিনী সকলেই মনে করতো যে কৃষ্ণ আমারই, প্রত্যেকে যার যার মতো, কৃষ্ণ শুধু আমার সাথে প্রেম করতে আর কারোর সাথে, প্রত্যেকে এটা ভাবত। এই যে শ্রীকৃষ্ণের এই যে সর্বজন গ্রাহ্যতা, তার একটা কোয়ালিটি ছিল। আমাদের এই বুদ্ধিজীবীরা দল করে না, কারণ তাদের এই সর্বজন গ্রাহ্যতা নষ্ট হয়ে যায়। এবং একটা কথা যেটা খুব পরিচিত হয়ে গেছে সারা বাংলাদেশে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে, সেটা হচ্ছে যে বাংলাদেশ অভ্যুত্থানের দেশ, যেখানে বারবার অভ্যুত্থান হয়। অভ্যুত্থান করে হলো কেন? হাসিনা গেছে, আওয়ামী লীগ গেছে, বিএনপি সরকার আসছে, যেমন জনগণ একটা বুঝতে পারছিল যে এটাকে ফেলে দিতে হবে। এই সরকারকে ফেলে না দিলে এই নির্বাচনের মাধ্যমে একে হটানো যাবে না। জনগণ এমন কিছু আকাঙ্ক্ষা করে নাই। জনগণ যেটা আকাঙ্ক্ষা করেছিল যে এখানে একটা নিয়মতান্ত্রিক একটা সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকার আগেকার সরকারের মতন জুলুম করবে না, দুর্নীতি বন্ধ হবে, খান্দাখড়ি কমবে। এই যে মক্কায় হযরত মুহাম্মদ মক্কা বিজয় করলো, এটা একটা অভ্যুত্থান ছিল। যেমন আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম কোনো সময় যাবে না যে অভ্যুত্থানের মাধ্যমে জোর করে তারই সমগোত্রীয় কোনো রাজনৈতিক দলকে ক্ষমতা থেকে হটানো হবে। এবং বাংলাদেশের ইতিহাসে ছাত্র আন্দোলনের ব্যাখ্যা করতে চাই বদরুদ্দীন ওমর বিস্তারিত ভাবে এটা উল্লেখ করেছেন যে বাংলাদেশের ছাত্র আন্দোলনের এই যে ছাত্রদের রাজনৈতিক আন্দোলনের অগ্রগামী ভূমিকায় আসার কি কারণে এটা করে, এটা আমরা দেখতে পাই। এই গভর্নমেন্ট পুরোপুরি আমেরিকার সাথে যে সমস্ত চুক্তিগুলো সম্পন্ন করতেছে, ইউনুসের করে দেওয়া চুক্তি এখন তারা সম্পন্ন করতেছে, এটা করতে তারা বাধ্য। বিরোধী দলও তাই, জামাত ইসলাম যতই তার নৈতিকতার কথা বলুক, ধর্মের কথা বলুক, জিহাদের কথা বলুক, হ্যাঁ, আজকে কিন্তু সে এই মার্কিন সাম্রাজ্যবাদের কাছে সে নন্দদান নীতি নিয়ে নেয়। রাজনৈতিক অভ্যুত্থান হচ্ছে আগের থেকে পরিকল্পিত থাকে যে এই অভ্যুত্থানের ভেতর দিয়ে এই শাসক গোষ্ঠীকে এখান থেকে ক্ষমতা থেকে হটানো হবে এবং ক্ষমতায় হটানোর পরে একটা বিপ্লবী সরকার এখানে প্রতিষ্ঠিত হবে। যে বিপ্লবী সরকার ক্ষমতায় যাওয়ার পরে কি ধরনের কাজ করবে, সংস্কারমূলক না, তার বৈপ্লবিক কি কাজটা করবে, সেটা ঘোষণা আগেই জনগণের কাছে দিয়ে দেবে। দীর্ঘক্ষণ ধরে এখানে আলোচনা হচ্ছে, আমরা জুলাই যে আন্দোলন অভ্যুত্থান সে সম্পর্কে অনেক স্মৃতিচারণ করেছেন অনেকে। আমাদের একটা ধারণা হয়েছে যে জুলাই আন্দোলন কিভাবে এই আন্দোলন সংগঠিত হয়েছে, মোটামুটি একটা ধারণা এবং একটা কথা যেটা খুব পরিচিত হয়ে গেছে সারা বাংলাদেশে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে, সেটা হচ্ছে যে বাংলাদেশ অভ্যুত্থানের দেশ, যেখানে বারবার অভ্যুত্থান হয়। অভ্যুত্থান শব্দ অনেকেই আগে, বিশেষ করে আমাদের দেশে সাধারণ মানুষের ভিতরে ওই শব্দটা অনেক সময় বিভিন্ন রকমের রাজনৈতিক শব্দ একটা দেশে প্রচলিত হয়ে যায়। যেমন ফ্যাসিজম, ফ্যাসিবাদ, এই কথাটা আমাদের দেশের সাধারণ মানুষ কেন রাজনৈতিক মহলে খুব বেশি পরিচিত শব্দ ছিল না। স্বৈরাচার পর্যন্ত একটা সময় ছিল। এই হাসিনার আমলে, হাসিনা রেজিমের সময় এই ফ্যাসিবাদ শব্দটা বেশি করে পরিচিতি পাইল এবং ব্যাপকভাবে মানুষের মুখে হল। প্রথম দিকে যেটা বদরুদ্দীন ওমর জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি, তার লেখায় বিশ্লেষণের মাধ্যমে এই আওয়ামী লীগের এই গভর্নমেন্টকে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট এবং ফ্যাসিস্ট গভর্নমেন্টের তার যে চরিত্র, যে যে বৈশিষ্ট্য থাকলে একটা সরকার ফ্যাসিস্ট হয়, সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে তিনি লিখলেন পত্র পত্রিকায়। এদেশের বামপন্থী মহল
দক্ষিণপন্থীরা তো গ্রহণ করলোই না এই কথা, বামপন্থী মহলও এই হাসিনা রেজিমকে, হাসিনা সরকারকে ফ্যাসিস্ট বলতে তখন পর্যন্ত তারা রাজি হয়। তো এটা দুটো কারণ থাকে, এই যে না বলা, স্বীকার না করা, স্বৈরাচারকে স্বৈরাচার না বলা, ফ্যাসিজমকে, এটা দক্ষিণপন্থী যারা অর্থাৎ শাসক শ্রেণীর যে রাজনৈতিক দলগুলো, তাদের চরিত্র এক, নাম যাই হোক না কি জানি, আওয়ামী লীগ বলি, বিএনপি বলি, জামাত ইসলাম বলি, জাতীয় পার্টি, উভয়ই হচ্ছে সব দলগুলোরই সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এদেশের যে লুটেরা শাসক গোষ্ঠী, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ৫৫ বছর ধরে এদেশের যে লুটেরা মধ্যবিত্ত পুঁজিপতি শ্রেণী গড়ে উঠেছে, তাদেরই প্রতিনিধিত্ব করে এইসব রাজনৈতিক দল। একটু পরিষ্কার কথা। তো এই শাসক গোষ্ঠীর রাজনৈতিক দল এই ফ্যাসিজম, স্বৈরাচার এগুলো তারা মানিয়ে নিতে পারে না, কারণ প্রত্যেকেরই এখানে সরকার পরিচালনা করতে হলে এই বিশেষ করে সাম্রাজ্যবাদের অধীনস্থ আমাদের মতো অনুন্নত দেশগুলোতে তাদেরকে কোনো না কোনো ভাবে এখানে স্বৈরাচারী আচরণ করতে হয়, নির্যাতন করতে হয়, জনগণের উপরে শোষণ করতে হয়, গণতন্ত্র হত্যা করার জন্য সমস্ত রকমের যে প্রতিষ্ঠানগুলো থাকে একটা দেশে সেগুলো একদম কোলাপস করে দিতে হয়। যেমন বাংলাদেশের পার্লামেন্টকে তারা দীর্ঘদিন ধরে অকার্যকর করে দিয়েছে, আপনার বিচার বিভাগ সম্পূর্ণভাবে পরাধীন, মানে গণতন্ত্র রক্ষা বা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যেসব দরকার প্রতিষ্ঠানগুলো দরকার সেগুলো তারা ধ্বংস করে দেয়। এগুলো তাদের শোষণ এবং নির্যাতনের জন্য তাদের করতে হয়। সেই কারণে অভ্যুত্থান, ফ্যাসিজম এগুলো তাদের প্রিয় শব্দ না, সেটা গ্রহণ করতে চায় না, কিন্তু পরিস্থিতি বাধ্য করে গ্রহণ করতে। হাসিনা সরকারের যে নির্যাতন যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালো, তখন কিন্তু তারা বাধ্য হলো, বিএনপিকেও স্বীকার করে নিতে হলো যে এই গভর্নমেন্ট একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট, ফ্যাসিবাদী সরকার। বামপন্থীরাও শেষ পর্যন্ত এটা স্বীকার করলো যে এটা ফ্যাসিবাদী গভর্নমেন্ট। এখন মুখে মুখে তারা স্বীকার করতে বাধ্য হলো, মনে যাই করুক না করুক সেটা অনেক কথা, পরের কথা বলি। তাহলে আমরা যেটা বলতেছি যে অভ্যুত্থান, এই অভ্যুত্থান এর ফলে বাংলাদেশের জনগণ কি পেয়েছে, এই অভ্যুত্থানের পরে বাংলাদেশের জনগণের কি আকাঙ্ক্ষা ছিল। আসলে অভ্যুত্থানের পরে এখন যেটা বোঝা যাচ্ছে, বাংলাদেশের জনগণ বলতেছে, যেটা বলে থাকে, অভ্যুত্থান করে হলোটা, হাসিনা গেছে, আওয়ামী লীগ গেছে, বিএনপি সরকার আসছে, এই 6 মাস হলো, 6 মাসের ভেতরেই দেখা যাচ্ছে দেশে নানান রকমের দুর্নীতি তো আছেই, যেগুলো আগে ছিল সেগুলো তো আছেই, দখলদারি, খাজনাখড়ি, তারপরে এই যে মারামারি, বিভিন্ন জায়গায় দলীয় মারামারি, ছাত্রদের মারামারি, তার অবস্থার তো কোনো পরিবর্তন হয়নি। এখন এই যে শিক্ষা, আমরা যে শিক্ষার কথা বলতেছি, আমি আলোচনা করতেছি এই কারণে যে শিক্ষাটা কি হবে। এই অভ্যুত্থানের ফলে শিক্ষাটা জনগণ, যেমন জনগণ একটা বুঝতে পারছিল যে এটাকে ফেলে দিতে হবে, এই সরকারকে ফেলে না দিলে এই নির্বাচনের মাধ্যমে একে হটানো যাবে না। ফ্যাসিজম, ফ্যাসিবাদী নির্যাতন থেকে এই শিক্ষা আসছিল। কিন্তু এই ফেলে দেওয়ার পরে জনগণের একটা আকাঙ্ক্ষার কথা আমরা বলতেছি, জনগণ এমন কিছু আকাঙ্ক্ষা করে নাই। জনগণ যেটা আকাঙ্ক্ষা করেছিল যে এখানে একটা নিয়মতান্ত্রিক একটা সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকার আগেকার সরকারের মতন জুলুম করবে না, দুর্নীতি বন্ধ হবে, খাজনাখড়ি কমবে, এইগুলো পুলিশি জুলুম, গুম খুন এগুলো বন্ধ হবে। এইটুক পর্যন্ত আকাঙ্ক্ষা ছিল জনগণ। এখন জনগণ আকাঙ্ক্ষা করলেও অভ্যুত্থান, এই ধরনের অভ্যুত্থান কিন্তু এই শিক্ষা দেয় না। অভ্যুত্থানটা কি জিনিস এটা বোঝার জন্য আমরা যদি ইতিহাসের দিক তাকাই, পৃথিবীতে বহুবার, এটা নতুন কোনো ঘটনা না, বহুবার শাসক শ্রেণীর বিরুদ্ধে, শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ইতিহাসের বিভিন্ন স্তরে এরকম অভ্যুত্থান আছে। আপনি যদি বলেন যে এই যে মক্কায় হযরত মুহাম্মদ যে মক্কা বিজয় করলো, এটা একটা অভ্যুত্থান ছিল, মক্কাবাসীর একটা অভ্যুত্থান। বাইরে থেকে উনি আসছিলেন মদিনা থেকে হিজরত করে, কিন্তু স্থানীয় জনগণ যারা পক্ষে ছিলেন তারা দেখবেন অভ্যুত্থান করে। আপনি ইতিহাস পড়লে দেখবেন একটা বড় ধরনের এরকম অভ্যুত্থান। এখন এই অভ্যুত্থান হয় হচ্ছে নির্যাতনের বিরুদ্ধে, নির্যাতনকে প্রতিরোধ করার জন্য সাধারণত এই আপরাইজিং গুলো হয়। সেই কারণে আমরা বলি যে আন্দোলন একটা হচ্ছে নিয়মতান্ত্রিক আন্দোলন,
আর একটা হচ্ছে নিয়ম বহির্ভূত আন্দোলন, বল প্রয়োগের আন্দোলন, যেটাকে বুর্জোয়ারা বলে। আমাদের মতন এই বুর্জোয়া রাষ্ট্রগুলোতে বলা হয় যেটা হচ্ছে বেআইনি আন্দোলন। তাই কাঠামোর ভেতর থেকে, রাষ্ট্রীয় নিয়ম সংবিধানের ভেতর থেকে যে আন্দোলন করে জনগণ বা রাজনৈতিক দলগুলো আইনি আন্দোলন। তাহলে আইনি আন্দোলন যখন ব্যর্থ হয়, একটা শাসক রাজনৈতিক দলকে, একটা স্বৈরাচারী বা নির্যাতক রাজনৈতিক দলকে ক্ষমতা থেকে হটানোর জন্য নিয়মতান্ত্রিক পথে যখন করা যায় না, তখনই সাধারণত বেআইনি আন্দোলন সংঘটিত হয় এবং বেআইনি আন্দোলনে সেখানে জনগণ অংশগ্রহণ করে একটা স্টেজে আছে। সুতরাং আগের থেকে আমরা বলে দিতে পারি না যে এই বেআইনি আন্দোলনের রেজাল্ট কি হবে। একটা সম্ভাবনা থাকে, এই আন্দোলন সফল হবে, যে শাসকের বিরুদ্ধে আন্দোলন হলো তাকে উচ্ছেদ করা, এটাই হচ্ছে তার সফলতা। তাহলে জুলাই অভ্যুত্থানের সফলতা হচ্ছে হাসিনা রেজিমকে, এই নির্যাতক ফ্যাসিস্ট রেজিমকে উচ্ছেদ করা। তাহলে একটা সফল অভ্যুত্থান আছে। এরকম মিলিটারি ক্ষেত্রে আমরা দেখেছি। বাংলাদেশে তো কয়েকটা অভ্যুত্থানকে আমরা নিয়মিত বলি, যেটা হচ্ছে জনগণের অভ্যুত্থান, কিন্তু এখানে বহু সামরিক অভ্যুত্থান আছে বাংলাদেশে। এটা সামরিক অভ্যুত্থান হচ্ছে, পাকিস্তানের একটা সামরিক সেটাও অভ্যুত্থান। তো এর ভিতরে কিছু অভ্যুত্থান থাকে সফল অভ্যুত্থান, কিছু থাকে ব্যর্থ অভ্যুত্থান। ব্যর্থ অভ্যুত্থানের খবর জনগণের কাছে পৌঁছায় না। তো বাংলাদেশে অনেক ব্যর্থ অভ্যুত্থান হয়েছে, সামরিক ব্যর্থ অভ্যুত্থান, যেগুলো পৌঁছায়নি। যেগুলো সফল অভ্যুত্থান হয়েছে, উচ্ছেদ করে দিয়ে নতুন সরকার বসছে, সামরিক সরকার, সেগুলো মানুষ মনে রাখছে, ইতিহাসে চিহ্নিত হয়ে থাকে। কিন্তু আমরা বলতেছি যে যে অভ্যুত্থান জুলাইতে হয়েছে বা 90-তে হয়েছে, এটা তো জনগণের অংশগ্রহণের মাধ্যমে হয়েছে। জনগণ মার করে উঠে লাঠি ধরে সরকারকে উচ্ছেদ করেছে, এই কারণে এটা গণ অভ্যুত্থান। কিন্তু অভ্যুত্থানের পরে কি হবে, কোন সরকার ক্ষমতায় আসবে, তারা কি কর্মসূচি গ্রহণ করবে, এ ধরনের কোনো পরিকল্পনা এর কোনো অভ্যুত্থানেই ছিল না। 69-এও ছিল না, 55 এই 90-তেও ছিল না, জুলাইতেও ছিল না। প্রথম কথা হচ্ছে যে কেন থাকে না, এই পরিকল্পনাগুলো থাকে না কেন, সেটা বুঝতে হলে প্রথমে বোঝা দরকার যে অভ্যুত্থান কোন দেশে হয়। এই যে আমাদের এই আধুনিক কালে যে অভ্যুত্থানগুলো হচ্ছে, আমরা যদি উন্নত দেশগুলোতে তাকাই, শিল্পোন্নত দেশ, পুঁজিবাদী দেশ, সেখানে কিন্তু এরকম অভ্যুত্থান আমরা দেখতে পাই। এমনকি ভারত, পার্শ্ববর্তী রাষ্ট্র, আমরা এতদিন পর্যন্ত বলেছি যে ভারত হচ্ছে একটা বৃহৎ গণতান্ত্রিক দেশ। এ কথা আমাদের দেশের রাজনৈতিক নেতারা, বাম ডান সব ধরনের রাজনৈতিক দল নেতারা এটা স্বীকার করতো এবং তারা বলে যে ভারতের পার্লামেন্টারি গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাইছে, যার ফলে সেখানে সামরিক অভ্যুত্থান হয় না, জনগণের অভ্যুত্থান হয় না, বা জনগণের এই বেআইনি আন্দোলনও এই সংগঠিত হয় না। এটা বলা হয়ে থাকে, এটা খুব সত্য কথা। কারণ অভ্যুত্থান হয় এবং সেই অভ্যুত্থানে ছাত্র জনতা, শ্রমিক, কৃষক অংশগ্রহণ করে কখন, যখন ওই দেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়, বিরোধী দলগুলো ব্যর্থ হয়, শাসন ক্ষমতায় থাকা দলকে উচ্ছেদ করা, তাকে ক্ষমতা থেকে হটাতে আইনি ভাবে যখন আর পারে না, পার্লামেন্টারি পদ্ধতিতে নিয়মতান্ত্রিক ভাবে 5 বছর পর পর যে নির্বাচনের মাধ্যমে হটানো, সেটা যখন বন্ধ হয়ে যায়, তখনই সাধারণত দেখা যায় যে জনগণ, বিশেষ করে জনগণের যে শিক্ষিত অংশ, ছাত্র যারা সাহসী এবং যুবক, তারা এই ক্ষমতাটা হাত। ছাত্রদের তো এটা করার কথা না, কোনো উন্নত দেশের ছাত্ররা এরকম অভ্যুত্থান করে না। এই ধরনের রাজনৈতিক আন্দোলনে রাজনৈতিক দলকে পিছনে ফেলে সামনে আগায় যায় না। কেন যায় না? তাদের দরকার হয় না। ছাত্ররা লেখাপড়া করবে, শিক্ষা দীক্ষার পরে কাজ পাবে, এটা তাদের একটা ছাত্র জীবন। তারপরে সে রাজনীতি করবে, কোন পেশায় যাবে যাবে। এ ব্যাপারে যেসব দেশের ছাত্ররা নিশ্চিত থাকে, তারা অভ্যুত্থান করার আগে না, অভ্যুত্থান করার আগে আমাদের দেশের ছাত্রদের, কারণ তাদের ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চিত। শিক্ষা ব্যবস্থায় যেমন অনিশ্চয়তা, শিক্ষা শেষে চাকরি পাওয়া বা কর্মসংস্থানের যে অনিশ্চয়তা ভয়ঙ্কর ভাবে তাদেরকে বিক্ষুব্ধ করে রাখে। এবং এই যেসব রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন যেসব ছাত্ররা আছে, তারাও হতাশ হয়ে যায় যখন দেখে
যে এই সরকার প্রতিষ্ঠিত যে সরকার, বিদ্যমান সরকার, তাকে হটানো যাচ্ছে না নিয়মতান্ত্রিক ভাবে। আবার রাজনৈতিক দলগুলো বেআইনি আন্দোলনে নামতে চায় না, কারণ তারা একই শ্রেণীর রাজনৈতিক দল। যেমন আওয়ামী লীগ, বিএনপি, জামাতের বিএনপি জামাত ইসলাম কোনো সময় চাবে না যে কোনো অভ্যুত্থানের মাধ্যমে জোর করে তারই সমগোত্রীয় কোনো রাজনৈতিক দলকে ক্ষমতা থেকে হটানো হোক, কারণ এই নদীর যদি সৃষ্টি হয় সে জানে যে এটা আমার জন্য ভয়ঙ্কর, বিপজ্জনক। কিন্তু ছাত্ররা সেটা সহ্য করে না। ছাত্ররা যতই আপনার রাজনৈতিক দলের অধীনস্থ থাকুক, বিশেষ করে শাসক রাজনৈতিক দলের অধীনস্থ যারা থাকে তারা তো গুন্ডায় পরিণত হয়। যখন এই আন্দোলন সংগ্রাম শুরু হয়, দলের গুন্ডাবাজি করে, তখন আর তাদের ছাত্রত্ব থাকে না। কিন্তু অন্য যে সাধারণ ছাত্ররা, তারা ওই রাজনৈতিক দলের যে কাজটা করার কথা সেটা যখন তারা সামনে দেখতে পারে না, রাজনৈতিক দল দুর্বল হয়ে পড়ে, তখনই তারা সামনে আগায় আসে। এটা বাংলাদেশের ইতিহাসে বারবার ঘটেছে, এবং বাংলাদেশের ইতিহাসে ছাত্র আন্দোলনের ব্যাখ্যা করতে যায় বদরুদ্দিন ওমর বিস্তারিত ভাবে এটা উল্লেখ করেছেন যে বাংলাদেশের ছাত্র আন্দোলনের, এই যে ছাত্রদের রাজনৈতিক আন্দোলনের অগ্রগামী ভূমিকায় আসার কি কারণে এটা করে, এটা আমরা দেখতে পাই, যেটা শিল্পোন্নত দেশে হয় না। তাহলে এখানে আমরা যখন বলতেছি যে এই অভ্যুত্থান বারবার হচ্ছে বাংলাদেশে, যেখানে বারবার এখানে প্রশ্ন উঠেছে, অথচ জনগণের, যেখানে জনগণ রক্ত দিচ্ছে, জনগণ শ্রম দিচ্ছে, জনগণ আত্মত্যাগ করতেছে, লড়াইয়ের মাঠে চরম সাহসিকতা দেখাচ্ছে, যেটা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ব পারতেছে না, অক্ষমতা প্রকাশ করতেছে, সেখানে জনগণ এটা করতেছে, অথচ জনগণের জন্য কোনো পরিবর্তন আসছে না। সেক্ষেত্রে একটা কথা এখানে উঠে আসছে যে এই অভ্যুত্থান, গণ অভ্যুত্থান শুরু হলে হবে না, রাজনৈতিক অভ্যুত্থান হতে হবে। রাজনৈতিক অভ্যুত্থানটা কি আসলে সেটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, তাহলে আমরা হতাশ হয়ে যাব। অভ্যুত্থান সম্পর্কে আমরা হতাশ হয়ে যাব। এখন যেটা করা হচ্ছে, আপনারা একটু খেয়াল করে দেখেন, আজকে এই যে আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো এমনকি অভ্যুত্থানের ছাত্রদের নেতৃত্বে অংশগ্রহণ করেছে, অন্তত স্বীকার করেছে, সাপোর্ট করেছে, তারাও কিন্তু আজকে এই অভ্যুত্থানের যে আপনার যে রাজনীতি, তার যে প্রভাব, সেটা যাতে নষ্ট হয় এবং মানুষের কাছে যাতে এটা দৃষ্টান্ত হয়ে না থাকে, তার জন্য তারা কাজ করতেছে। তারা নিজেরা এখন মারামারি, খুনোখুনি, সাম্রাজ্যবাদের দাসত্ব এগুলো করতেছে এবং ভুয়া ইস্যু সৃষ্টি করে নিয়ে এখানে যাতে জনগণ আন্দোলনে না নামে, সরকারের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, এমনকি বিরোধী দলের বিরুদ্ধে, যারা অভ্যুত্থানের কথা বলেছে, আওয়ামী লীগকে হটাইছে, তাদের বিরুদ্ধে যাতে আজকে আন্দোলনে না নামে, আজকে নিজেরাই সাম্রাজ্যবাদের প্রেসক্রিপশন অনুযায়ী নিজেরাই আজকে তারা মারামারি করতেছে। এবং এই যে ছাত্ররা অভ্যুত্থান করলো, এত বড় একটা গৌরবজনক ভূমিকা তারা পালন করলো, একটা ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসককে হটালো, সেই ছাত্রদেরকে ডিসক্রেডিটেট করার জন্য, তাদের রাজনীতিকে ডিসক্রেডিটেট করার জন্য তারা আজকে পরিকল্পিত ভাবে এই যে মারামারি করতেছে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা করে। এটা কোনো স্বাভাবিক জিনিস না। আপনি এটা ভাবতে পারেন যে খুব স্বাভাবিক, বিএনপি, শিবির আর আমার আপনার কি ছাত্রদল মারামারি করবে, এর ভিতর অস্বাভাবিকতা কি আছে? কিন্তু এটা হতে পারে না, কারণ বিএনপির পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া, সম্মতি ছাড়া ছাত্রদল মাঠে নামতে পারে না মারামারি করার জন্য। এক্স্যাক্টলি শিবিরও তো পারে না যদি জামাত ইসলাম সমর্থন না দেয়। আজকে কেন করতেছে? আমি বলি অন্য জায়গার দিকে আমরা যদি তাকাই তাহলে তাদের এই করার যৌক্তিকতা খুঁজে পাওয়া যাবে। আজকে এই গভর্নমেন্ট পুরোপুরি আমেরিকার সাথে যে সমস্ত চুক্তিগুলো সম্পন্ন করতেছে, ইউনুসের করে দেওয়া চুক্তি এখন তারা সম্পন্ন করতেছে, এটা করতে তারা বাধ্য, কারণ তারা সাম্রাজ্যবাদের দাসত্ব করে, গোলামি করে। এটা দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি, তারা এটা করতেছে। এখন এইটা করার কারণে এদেশে বিক্ষোভ হওয়ার কথা, আন্দোলন হয়। 2 দিন আগে অভ্যুত্থান হয়ে গেছে, জনগণ যেখানে ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, তারা মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, অথচ সেই মার্কিন সাম্রাজ্যবাদকে, ভারতীয় সাম্রাজ্যবাদকেও সেইভাবে এই গভর্নমেন্ট বিরোধীরা করতেছে না। আর মার্কিন সাম্রাজ্যবাদের কাছে তো একদম নতজানু নীতি স্বীকার করে নিয়েছে। বিরোধী দলও তাই, জামাতে ইসলাম যতই তার নৈতিকতার কথা বলুক, ধর্মের কথা বলুক, জিহাদের কথা বলুক, হ্যাঁ, আজকে কিন্তু সে এই মার্কিন সাম্রাজ্যবাদের কাছে সে নতজানু নীতি নিয়ে নেছে। তার মুখে কোনো কথা নাই, এই চুক্তির বিরুদ্ধে কোনো কথা নাই, এমনকি ভারতের সাথে যে চুক্তি আছে সেটা নিয়েও তাদের কোনো কথা নাই।
তাই এই যে সাম্রাজ্যবাদের দালালি করা, তার অংশীদারিত্ব করা, এদেশের মানুষের উপরে নির্যাতন, শোষণ, লুণ্ঠন জারি রাখার জন্য গোলামি করা, এটার বিরুদ্ধে জনগণের মাঠে নামার কথা, এখন আন্দোলন হওয়ার কথা। কিন্তু সেই আন্দোলন যাতে ডাইভার্টেড হয়ে যায়, কারণ আন্দোলন তো প্রথমত জনগণ তো পরে নামে, আগে তো নামে রাজনৈতিক দলের লোক, ছাত্ররা, রাজনৈতিক দলের কর্মীরা, এরাই মাঠে নামবে আগে। তো তাদেরকে এই যে বিচ্ছিন্ন ভাবে আজকে এই যে সংঘর্ষের ভিতরে, ভুয়া ইস্যু নিয়ে সংঘর্ষের ভিতরে একের বিরুদ্ধে আরেকটা লড়াই, এটা অন্য কোনো কারণ না। এই যুব সমাজকে তাদের চোখে অন্যদিকে দৃষ্টিভঙ্গি সরাই দিয়ে দাও, এবং সেই সুযোগে তারা এখানে সাম্রাজ্যবাদী চুক্তি সম্পন্ন করবে, মানে নির্বিবাদে, এটা চিন্তা করতে হবে। হয়তো পেরেও যাবে, হয়তো পেরে যাবে। আচ্ছা, আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে তাহলে রাজনৈতিক অভ্যুত্থান আমাদের কিভাবে করতে হবে। রাজনৈতিক অভ্যুত্থান হচ্ছে আগের থেকেই পরিকল্পিত থাকে, যে এই অভ্যুত্থানের ভেতর দিয়ে এই শাসক গোষ্ঠীকে এখান থেকে, ক্ষমতা থেকে হটানো হবে, এবং ক্ষমতায় হটানোর পরে একটা বিপ্লবী সরকার এখানে প্রতিষ্ঠিত হবে। যে বিপ্লবী সরকার ক্ষমতায় যাওয়ার পরে কি ধরনের কাজ করবে, সংস্কারমূলক না, তার বৈপ্লবিক কি কাজটা করবে, সেটার ঘোষণা আগেই জনগণের কাছে দিয়ে দেবে। অভ্যুত্থান তো হঠাৎ হয়, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পরে একটা সময় এসে অভ্যুত্থান ঘটে। কিন্তু এই যে দীর্ঘদিন ধরে তার কর্মসূচি হাজির করা রাজনৈতিক ভাবে, যে এইখানকার এই শাসক গোষ্ঠীকে উচ্ছেদ করে, বল প্রয়োগের মাধ্যমে উচ্ছেদ করে এখানে বিপ্লবী সরকার গঠন করব, এই কর্মসূচির ভিত্তিতে, এবং বিপ্লবী সরকার ক্ষমতায় গেলে সে আমূল পরিবর্তন ঘটাবে। আমূল পরিবর্তন বলতে কোনো সংস্কার নয়, এর সংবিধান ফেলে দেবে, শাসক শ্রেণীর হাত থেকে সমস্ত ক্ষমতা কাড়ে নেবে, এখানে রাষ্ট্রীয় ব্যক্তিগত পুঁজির একটা সীমাবদ্ধতা থাকবে। এই সিন্ডিকেট ব্যবসায়ী এবং খাজনাখোরদের মানে যত ইচ্ছে তত টাকা উপার্জন করা, সম্পত্তি করার এই অধিকার থেকে তাকে বঞ্চিত করতে হবে। যত কালো টাকা আছে তার দৌরত্ব বন্ধ করতে হবে। যেসব অফিস আদালতে দুর্নীতি চলে, ওই অফিস আদালত ভেঙে দিতে হবে, মানে নিশ্চিন্ন করে দিতে হবে। যেমন ধরেন তহসিল অফিস, দুর্নীতির আঁকড়া, খাজনাখোরের আঁকড়া, এই যেখানে আছে সিন্ডিকেট, সেগুলো ভেঙে দিতে হবে, সে নিশ্চিন্ন করে দিতে হবে। পাশাপাশি এই যে আমলাতান্ত্রিকতা, যে আমলাদের দিয়ে এই রাষ্ট্র পরিচালিত হয়, এই শাসকদের রাষ্ট্র, এই নির্যাতকদের রাষ্ট্র, সরকার তো আপনার একটা নির্দিষ্ট সময় পর পর আসে। যেমন ধরেন 5 বছর আওয়ামী লীগ থাকলো, 5 বছর বিএনপি, এটা কিন্তু স্থায়ী না। এই ধরনের শাসকদের, লুটেরা শাসক গোষ্ঠীর পুঁজিবাদী দেশের সরকার, মূলত রাষ্ট্রই হচ্ছে সবথেকে শক্তিশালী প্রতিষ্ঠান এবং পার্মানেন্ট, এবং এই রাষ্ট্র পরিচালনা করে আছে আমলারা। আমলারা তো পরিবর্তন হয় না, তাদের চাকরি যতদিন থাকবে, 20 বছর 30 বছর তারা সেখানে থাকে, তারা স্থায়ী প্রতিষ্ঠান রাষ্ট্রের। এই রাষ্ট্রকে ভেঙে ফেলতে হবে, অর্থাৎ ওই আমলাতান্ত্রিক ব্যবস্থা শেষ করে দিতে হবে। আমলারা যদি থাকে, আজকে দেখেন যে অভ্যুত্থানের আগে যে আমলারা ছিল, এই অভ্যুত্থানের পরে সেই সব আমলারাই আছে। তারা যে যে কাজ করত, তারা এখনো সেই কাজই করতেছে। ঘুষ, দুর্নীতি, আপনার হচ্ছে যে চাকরি দেওয়া, মানুষের কাছে টাকা নেওয়া, বিচারের ক্ষেত্রেও তাই, এরা রয়ে গেছে। তো এদেরকে যদি উচ্ছেদ না করা যায়, এবং সাথে সাথে এদেশের যে আইন, সংবিধান এবং এই যে পিনাল কোড, বিচার ব্যবস্থা, এগুলো সব ফেলে দিতে হবে। এখন এই কর্মসূচি জনগণের কাছে ঘোষণা করা এবং জনগণকে প্রস্তুত করা, এটা হচ্ছে রাজনৈতিক অভ্যুত্থানের পূর্ব শর্ত। এবং অভ্যুত্থান শেষে একটা বিপ্লবী সরকার গঠন করা, ওরকম যাত্রা ধরে নিয়েছে। এইবার অভ্যুত্থানে যেটা হলো, ইউনূস সাহেব ছিলেন বিদেশে, তিনি এদেশে থাকতেনই না, তাকে ধরে নিয়েছে এখানে ক্ষমতায় বসায় দিল। এবং ক্ষমতায় বসায় দিলে যেটা হয়, ইউনূস সাহেব যখনই এখানে এরা বলতেছে যে আপনি এটা করেন, যেমন নির্বাচন দিতে একটু আপনার মানে দীর্ঘ চুক্তিটা ছিল যে নির্বাচন হবে কি হবে না, একদল চাচ্ছিল নির্বাচন এখনই হোক, আর একদল হচ্ছে চাচ্ছিল যে আমরা গুছাইনি জামাত ইসলাম, আর একটু সংগঠন বড় করে পরেও। তখন ইউনূস সাহেব চাপে বলেন, উনি বললেন যে আমার কি করার আছে, আপনারা আমাকে বানাইছেন, আপনারা বলেন আমি চলে যাচ্ছি। এই ধরনের সরকার তো কোনো বিপ্লবী সরকার হতে পারে না। সে কি করবে? সে তো আগে যারা রাজনৈতিক দল ছিল, আমলারা ছিল, মিলিটারি ছিল, ব্যুরোক্রেসি ছিল, তাদেরই একজন প্রতিনিধি বা তাদেরকে একজন নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে,
তার নিজস্ব কোনো দল নাই, সংগঠন নাই, কর্মী নাই, তার পক্ষে কিছু করাও সম্ভব না। সেই হিসাবে ইউনূস সাহেব যতটুকু করেছেন যথেষ্ট করেছেন। এই তার একটা নির্দিষ্ট দিয়েছে, একটা নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে সরে যাওয়া, মান সম্মান নিয়ে চলে যাওয়া। তার ভেতরে যে কিছু আপনার সাম্রাজ্যবাদের সাথে চুক্তি করা, মার্কিনী চুক্তি টুক্তি, এগুলো তাকে করতে হবে। তাকে তো ক্ষমতায় খালি এরা বসায় নাই। আমরা সাদা চোখে দেখি যে মানে ছাত্ররা ডাকি নিয়েছে, মিলিটারিরা ডাকি নিয়েছে, না, যাদের প্রতিনিধিত্ব করেন উনি অরিজিনালি আন্তর্জাতিকভাবে, সেই সাম্রাজ্যবাদের যদি এখানে কনসেন্ট না থাকতো, তারা যদি তাকে সিলেক্ট না করতো, তাহলে এরা ডাকলেও ইউনূস সাহেব আসতো না এখানে। সুতরাং তার জন্য তো কিছু করতে হবে। যারা ক্ষমতায় বসালে, যেমন বিএনপির জন্য কিছু করা, জামাতে ইসলামের জন্য কিছু করা, এনসিপির জন্য কিছু করা, সকলের জন্যই করেছেন। তাহলে তার প্রভু বা যাদের অনুমতি, তার চলেন বিশ্ব, তাদের অনুমতির সত্ত্বে তার তো কিছু করতে হবে, সেটা করে গেছেন, তাকে আমরা দোষ দিতে পারি। এই কারণে রাজনৈতিক যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে বলবে আছে বিপ্লবী পার্টি, বিপ্লবী সরকার, যাদের কর্মী বাহিনী থাকবে, যে কর্মী বাহিনী দিয়ে এই আমলাতন্ত্রের সাথে মোকাবেলা করতে হবে, যে কর্মী বাহিনী পুরো মানে একদম রুট লেভেল পর্যন্ত এই যে বিপ্লবের শত্রু, অভ্যুত্থানের শত্রু, তাদের সাথে লড়াই করবে। শুধু তাই না, পরবর্তীকালে বিপ্লব তো শুরু হয় অভ্যুত্থানের পরে, ক্ষমতা দখলের পরে আসলে বিপ্লব। এখানে যে হঠাৎ অভ্যুত্থান হওয়ার সাথে সাথে আমাদের এখানকার অনেক বুদ্ধিজীবী বলে ফেলেন যে বিপ্লব হয়ে গেছে। আসলে এরা রাজনৈতিক ভাবে এতই অনভিজ্ঞ, অথবা শয়তানি করে, যে যখন মুখে যা আসে তাই বলে বেড়ায়। হ্যাঁ, তো বিপ্লব তো একদিনে হয় না। বিপ্লব মানে আমূল পরিবর্তন। তাহলে এদেশের সংবিধান পরিবর্তন, এদেশের রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন, এদেশের আমলাতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন, এদেশের সম্পত্তি বড়লোকদের, পুঁজিবাদীদের কাছ থেকে কাড়িয়ে নেওয়ার যে সম্পত্তি দখল করে নেওয়া, রাষ্ট্রীয় সম্পত্তি, সামাজিক সম্পত্তি, এটা একদিনের ব্যাপার না, দীর্ঘ সময়। তাহলে বিপ্লব দীর্ঘ সময় ধরে চলে। সেই বিপ্লবী কাজ করার জন্য থাকে আপনার বিপ্লবী বাহিনী। সেই কর্মী বাহিনী না হলে এই দীর্ঘস্থায়ী বিপ্লব এখানে পরিচালনা করা যায় না। একটু জাদু ম্যাজিকের কোনো ব্যাপার না যে দৈত্য প্রতিবি ঝাঁকি দিলাম, দৈত্য আগে সব পাল্টায় দিয়ে গেল, এটা সম্ভব না। তাই এই কর্মী বাহিনী সম্পন্ন একটা সংগঠন দরকার রাজনৈতিক অভ্যুত্থান করার জন্য। আমি যখন যদি চাই যে এখানে রাজনৈতিক অভ্যুত্থান হবে, বিপ্লবী সরকার হবে, ক্ষমতা দখলের পরে জনগণের জন্য আইন, জনগণের জন্য সংবিধান প্রতিষ্ঠা করতে হবে, এইসব কথা আমি চাই যদি, তাহলে আমাকে তার পূর্ব শর্ত আগে ঠিক করতে হবে। অর্থাৎ একটা সুশৃঙ্খল কর্মী বাহিনী সম্পন্ন একটা সংগঠন এখানে গড়ে তুলতে হবে, যার প্রতিটা এলাকায় থাকবে সেই স্থানীয় ক্ষমতা দখল করার মতন শক্তিশালী সংগঠন। অর্থাৎ আঞ্চলিক সংগঠনও থাকবে এক একটা ক্ষমতা দখলের সংগঠন। অর্থাৎ কেন্দ্রীয় যেমন এখানে সরকার থাকবে, ক্ষমতা থাকবে, প্রত্যেকটা অঞ্চলে এই শাসক গোষ্ঠীর কিন্তু ক্ষমতা আছে, প্রত্যেকটা এলাকায়। ইউনিয়ন পরিষদ বলি, উপজেলা পরিষদ বলি, বা গ্রাম্য সমাজ বলি, তো সংগঠন এত বিস্তৃত থাকবে যে প্রত্যেকটা এলাকার ক্ষমতা তারা দখল করবে। তা না হলে বিপ্লব বা আমূল পরিবর্তন সম্ভব না। তাহলে রাজনৈতিক অভ্যুত্থানের জন্য এই কাজটা আমাদের করতে হবে। এখন আমরা বলি যে এই কাজ কারা করবে? যদি কোনো এখানে আমি যখন যদি চাই যে এখানে রাজনৈতিক অভ্যুত্থান হবে, বিপ্লবী সরকার হবে, ক্ষমতা দখলের পরে জনগণের জন্য আইন, জনগণের জন্য সংবিধান প্রতিষ্ঠা করতে হবে, এইসব কথা আমি চাই যদি, তাহলে আমাকে তার পূর্ব শর্ত আগে ঠিক করতে হবে। অর্থাৎ একটা সুশৃঙ্খল কর্মী বাহিনী সম্পন্ন একটা সংগঠন এখানে গড়ে তুলতে হবে, যার প্রতিটা এলাকায় থাকবে সেই স্থানীয় ক্ষমতা দখল করার মতন শক্তিশালী সংগঠন। অর্থাৎ আঞ্চলিক সংগঠনও থাকবে এক একটা ক্ষমতা দখলের সংগঠন। অর্থাৎ কেন্দ্রীয় যেমন এখানে সরকার থাকবে, ক্ষমতা থাকবে, প্রত্যেকটা অঞ্চলে এই শাসক গোষ্ঠীর কিন্তু ক্ষমতা আছে, প্রত্যেকটা এলাকায়। ইউনিয়ন পরিষদ বলি, উপজেলা পরিষদ বলি, বা গ্রাম্য সমাজ বলি, তো সংগঠন এত বিস্তৃত থাকবে যে প্রত্যেকটা এলাকার ক্ষমতা তারা দখল করবে। তা না হলে বিপ্লব বা আমূল পরিবর্তন সম্ভব না। তাহলে রাজনৈতিক অভ্যুত্থানের জন্য এই কাজটা আমাদের করতে হবে। এখন আমরা বলি যে এই কাজ কারা করবে? যদি কোনো এখানে মৌলবাদী দল থাকতো, প্রকৃতপক্ষে রেভলিউশনারি ইসলামিক দল থাকতো, যেটা ইরানে আছে, তারা করতো। নাই এখন বাংলাদেশে যারা আছে এরা সাম্রাজ্যবাদের দালাল, মার্কিন সাম্রাজ্যবাদের বা বিভিন্ন সাম্রাজ্যবাদের দালালি করে, তাদের অর্থায়নে রাজনীতি করে।
এটা তো পরিষ্কার হয়ে গেল। এবার দেখেন আমেরিকা যে হামলা করলো, ইসরায়েল যে হামলা করলো ইরানের উপরে, এখানে একটা ইসলামিক দল সেইভাবে প্রবলভাবে কোনো প্রতিবাদ করে নাই, সরকার তো করেই। তারা হচ্ছে না ঘরকা না ঘাটকা অবস্থান নিয়ে বসে থাকে। না ঘরকা না ঘাটকা অবস্থান তো বুঝতে পারো। এটা যে একটা হিন্দিতে প্রবাদ আছে যে ধোবিকা কুত্তে না ঘরকা না ঘাটকা, মানে ধূপার কুকুর, আগে যে ধূপার আছে কাপড় কাছে দিত বড় লোকের, ধূপা কাপড় কাচার জন্য ঘাটে যাইত, যখন নদীর ঘাটে বা পুকুর ঘাটে ওই ফ্যানের গামলা নিয়ে যায়, তাকে ফ্যান দিয়ে মার দেওয়া হতো। এরারুট ফেরারুট ছিল না, ময়দা গুলানো বা ফ্যান, ভাতের ফ্যান। তো ফ্যান আপনার গামলায় করে নিয়ে নদীর ঘাটে যাইতো, কাপড় কাচে কাচে মাঠ টাট দিয়ে ওখানেই শুকাইতো, তারপর শুকায় বাড়ি নিয়ে। এখন ধোবার বাড়ির যে কুকুর, সে ওই ফ্যান খাওয়ার জন্য একবার বাড়ি একবার ওই গামলার পাশ পাতা আবার ঘাটে চলে গেল, আবার ঘাটের থেকে যখন সে ধোবা বাড়ি আসলো আবার কুকুর। তখন যদি জিজ্ঞাসা করতেছে কার কুকুর, ধোবিকা কুত্তে, মানে এর কোনো অবস্থানের ঠিক নাই, না ঘরটা না ঘাটকা। এই যে না ঘরটা না ঘাটকা অবস্থান, এই বাংলাদেশের আমাদের সবচেয়ে বেশি দেখা যাচ্ছে দেশের তথাকথিত বামপন্থী দল, যারা মুখে বলে যে সমাজতন্ত্রের দল, তারা তো প্রথমত অভ্যুত্থানই স্বীকার করে না, রাজনৈতিক অভ্যুত্থানও স্বীকার করে না, কোনো কিছুই স্বীকার করে না। তারা সংসদীয় রাজনীতিতে এই বুর্জোয়া শাসক গোষ্ঠীর অন্যান্য দলের সাথে নির্বাচন করে ক্ষমতায় যায়, এখানে বিপ্লব করবে, সমাজতন্ত্র আনবে। আপনি না দেখেন এই যে সিপিবি যারা আছে যেটা করেন তাদের কি রাজনীতি, যে কারণে তারা এই অভ্যুত্থান হয়ে যাওয়ার পরে তারা কি করলো, তখন দেখলো যে অভ্যুত্থান হয়েই গেছে, প্রথমত ফ্যাসিস্ট মানতেই চায় না, অভ্যুত্থানের কথা বলেও না, আওয়ামী লীগের ছাতার নিচে দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসতেছে, নির্বাচনী রাজনীতি। এবং সে হচ্ছে যে সেই বামনের মতন, যার কোনো ভিত্তি বিকাশ হয় নাই, এখনো 500 ভোট পায়, আগেও 500 ভোট পাইতো একটা কনস্টিটিউয়েন্ট থেকে। সিপিবির একজন ক্যান্ডিডেট আগেও 500 ভোট পাইতো, এখনো 500 ভোট পায়। ওখানে দেখেন একটা বিএনপির একটা মেম্বার হচ্ছে অনেক বেশি ভোট পায় ইউনিয়ন পরিষদে, কিন্তু ওই রাজনীতি ছাড়ে নাই। সে এখনো বলে যে ও হচ্ছে গণ সম্পৃক্ততা অর্জন করার জন্য আমাকে নির্বাচনে ডাকে। তাহলে এতবার যে নির্বাচন হলো বাংলাদেশে, জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন, বিভিন্ন ধরনের নির্বাচন, অন্যান্য সব প্রতিষ্ঠানে তো নির্বাচন হয়, শ্রমিক নির্বাচনে, তাহলে নির্বাচন করে করে এত গণ সম্পৃক্ততা হয়েছে যে আজকে 2000 ভোট হলো 26 সালে, সে ভোটে দেখা যাচ্ছে আমাদের কুষ্টিয়াতে 2-3 জন দাঁড়াইছিল এই বামপন্থী দলের, 500-600 বেশি কেউ ভোট পায়নি, আমাদের পরিচিত লোক, বন্ধু বান্ধব, এক এক কনস্টিটিউয়েন্ট। আপনি চিন্তা করতে পারেন, এখন পর্যন্ত বলবে যে গণসম্পৃক্ততা, এখন সেটা করুক, তাদের ব্যাপার, তাদের রাজনীতি। কিন্তু যখন বলে যে সমাজতন্ত্রের কথা বলে, বিপ্লবের কথা বলে, যখন বিভ্রান্ত করে কর্মীদের এবং এদেশের যুবক যারা প্রগতিশীল চিন্তার যুবক ছাত্র, তাদেরকে বিভ্রান্ত করে, তখনই দুঃখ লাগে যে এরা হচ্ছে সবচেয়ে বড় শত্রু জনগণের। কারণ প্রকাশ্য শত্রু হচ্ছে এদেশের শাসক গোষ্ঠী, এই সিন্ডিকেট ব্যবসায়ী থেকে আরম্ভ করে তাদের রাজনৈতিক দল, এদেরকে চিনা যায়, জনগণ চিনতে পারে। যেমন হাসিনা দলকে বা হাসিনাকে চেনেছে যে ফ্যাসিস্ট, এরা জনগণের শত্রু। ভারতকে চেনেছে যে ভারত হচ্ছে বাংলাদেশের জনগণের শত্রু। এই জুলাই আন্দোলনে যে শিক্ষার কথা বলা হয়েছে, এগুলো কিন্তু শিক্ষা জুলাই আন্দোলনের, যে কারা ফ্যাসিস্ট, কারা নির্যাতক, আন্তর্জাতিক ক্ষেত্রে কারা, দেশীয় ক্ষেত্রে কারা, এটা কিন্তু জনগণ চিনতে পারছে, এটা একটা জুলাইয়ের শিক্ষা। কিন্তু এরা শেখে নাই। সবচেয়ে মজার ব্যাপার, এই বামপন্থীরা শেখে নাই। কেন শেখে নাই? দেখেন, যেখানে অভ্যুত্থানের পরে ক্ষমতা দখল করতে হলে বিপ্লবী সরকার দরকার, সেই বিপ্লবী সরকারের জন্য একটা সুশৃঙ্খল সুসংগঠিত রাজনৈতিক দল দরকার। আজকে তাদের ছাত্ররা যখনই দেখা যায় যে এরকম দিশেহারা হয়ে যায়, অর্থাৎ দলগুলো কোনো কর্মসূচি দিতে পারে না, এতই দেউলিয়া যে কর্মসূচি দিতে পারে না, কি করতে হবে এই বিশেষ সিচুয়েশনে, বিশেষ মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারে না, তখন ছাত্ররা করে কি, এইসব দলের ছাত্ররা নেতারা এবং সাধারণ ছাত্ররা বুদ্ধিজীবী খুঁজে বেড়ায়। এখানে বাংলাদেশে কিছু মুক্ত কচ্ছ বুদ্ধিজীবী আছে, যারা কোনো দলের দায় দায়িত্বে থাকে না। আগে হয়তো কেউ কেউ ছিল, দল ছেড়ে বাড়ায় গেছে, কারণ দলের ভিতরে থাকলে পরে প্রথমত হচ্ছে দলীয় ছাপ পড়ে যায়, অমুক আওয়ামী লীগের, অমুক বিএনপির, অমুক, এই ছাপ তারা নিচে রাখে না। ছাপ নিলে কি হয়, সর্বজনগ্রাহ্য হওয়া যায় না,
আমাকে সবাই ডাকবে, আমি সবার কাছে গ্রহণযোগ্য। ভগবান শ্রীকৃষ্ণ যেমন, ভগবান শ্রী আপনারা জানেন বোধহয় ভগবান শ্রীকৃষ্ণের আমাদের ভাগবতে আছে হিন্দুদের, আমিও হিন্দু ভাগবতে আছে ভগবান শ্রীকৃষ্ণের 1600 গোপিনী ছিল, মানে প্রেমিকা। 1600 গোপিনী মানে রেকর্ডে ছিল, আমার দোষারোপ করতে পারবেন না, ভাগবতেই আছে। তো 1600 গোপিনী সকলেই মনে করতো যে কৃষ্ণ আমারই, প্রত্যেকেই যার যার মতো। কৃষ্ণ শুধু আমার সাথে প্রেম করতে আর কারোর সাথে না, প্রত্যেকে এটা ভাবতো। এই যে শ্রীকৃষ্ণের এই যে সর্বজন গ্রাহ্যতা, তার একটা কোয়ালিটি ছিল। তা আমাদের এই বুদ্ধিজীবীরা দল করে না, কারণ তাদের এই সর্বজন গ্রাহ্যতা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, বিশেষ দলের লোক ছাড়া তাকে আর ডাকবে না, বিশেষ দলের লোক ছাড়া তাকে আপনার সম্মান করবে না, হ্যাঁ, তাকে বুদ্ধিজীবী মর্যাদা দেবে না, বাজারে তার জায়গা হবে না। তা আমার ভাষায় আমি শুধু এদের বলি যে এরা হচ্ছে মুক্ত কচ্ছ, মানে কাঁচা ছাড়িয়ে দেওয়া বুদ্ধিজীবী। তো এই বুদ্ধিজীবীরা কি সর্বনাশ করে দেখেন। এই যে কয়দিন আগে এখানে শুনলাম যে নাগরিক অধিকার পরিষদ, সিরাজুল ইসলাম চৌধুরী আর হচ্ছে আলু মোহাম্মদের নাগরিক ইসলাম পরিষদ কমিটি গঠন করেছে, করে ওনারা নাগরিক অধিকার রক্ষা করবে বাংলাদেশে, শ্রমিক কৃষকের না। আমি বলতেছি না যে শ্রমিক কৃষকও নাগরিক, কিন্তু গণতান্ত্রিক না, নাগরিক কমিটি গঠন করেছে। আচ্ছা, অধিকার প্রতিষ্ঠা করবে, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করবে, খুব ভালো কথা। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা কি অরাজনৈতিক সংগঠনের কাজ? অরাজনৈতিক সংগঠনের কাজ। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, বাংলাদেশের যত বুর্জোয়া গণতান্ত্রিক দল আছে তারা প্রতিষ্ঠা করতে পারে নাই, তারা আরো হত্যা করেছে, গণতন্ত্র টিপে মারেছে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে এই শাসক গোষ্ঠী, যেটা সাম্রাজ্যবাদের দালাল, এই যে বাংলাদেশের লুটেরা বুদ্ধিজীবী শাসক গোষ্ঠী, এই শাসক গোষ্ঠীকে উচ্ছেদ করতে হবে ক্ষমতা। গণতন্ত্র তারা প্রতিষ্ঠিত হতে দেয় না। আমেরিকান প্রেসক্রিপশনে, ভারতের প্রেসক্রিপশনে তাদের স্বার্থ রক্ষার কারণে, তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড নির্বিবাদে চালানোর জন্য, বেআইনি কাজ চালানোর জন্য, জনগণের উপরে নির্যাতন, অগণতান্ত্রিক কাজ জারি রাখার জন্য তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে দেয় না। তাই এই উচ্ছেদ না করা পর্যন্ত এই দেশে কারো বাপের ক্ষমতা নাই যে গণতন্ত্র প্রতিষ্ঠা করে। কিন্তু রাজনৈতিক দল থেকে সরাই নিয়ে ছাত্রদেরকে তাদেরকে জিজ্ঞাসা করা যায় তুমি কোন দল করো। যদি জিজ্ঞাসা করা যায় হু আর ইউ, বিলং করো কার, কোন রাজনৈতিক দলের সাথে থাকো, তোমার ম্যানিফেস্টো কি, তুমি কি চাও। একজন কমিউনিস্ট বলতে পারে যে আমি সাম্যবাদী সমাজ চাই, আমি সমাজ, আওয়ামী লীগ বলবে যে আমি জাতীয়তাবাদী স্বাধীনতা পক্ষের সরকার, বিএনপি বলবে, তাদের বলার আছে। এদের যদি এই বুদ্ধিজীবীদের কাছে জিজ্ঞাসা করার দরকার। যারা গণতন্ত্র অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে, অথচ রাজনৈতিক দলের সাথে নাই, নিজেদের কোনো দল নাই, নিজেদের দলীয় কর্মী নাই, তাই তাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে এই 1600 গোপিনীর সাথে থাকা। অর্থাৎ এদেশের যারা প্রগতিশীল ছাত্র যুবক আছে তাদের গুরু সাজে বসে থাকা, তাদেরকে বিভ্রান্ত করা, তাদেরকে বিপ্লবী সংগঠনে যোগ না দেয়, যাতে এরা সংগঠনেরও বিরোধিতা করে। এরা বলে যে, আমি নিজে জানি ব্যক্তিগত ভাবে, কেউ যদি বলে আলু মোহাম্মদের কাছে যদি কেউ বলেন আমার কথা বলবেন, আমি তাকে বলবো, এরা নিজেরা এই যে পার্টি শৃঙ্খলা, যেটা একটা সংগঠন, একটা শৃঙ্খলার ভিতরে তো থাকে, অ্যাকাউন্টেবিলিটি নিতে হয়, জবাবদিহি করতে হয় সংগঠন। এই ধরনের সংগঠনের তারা বিপক্ষে। তারা বলে যে সংগঠনের দল রাখবা, গোলামি করা যাবে না, দল করা যাবে না, আমরা খালি সংগ্রাম কমিটি করবো, ইস্যু ভিত্তিক আন্দোলন করবো, আর এই হচ্ছে নেতাকে জাতীয় রক্ষা, অমুক রক্ষা, তমুক রক্ষা করে বেড়াবো। তো এই যে আন্দোলনকারীরা, এরা আরো বেশি ভয়ঙ্কর। তাহলে আমি আর বাড়াবো না, এখন যেটা বলি, আমি বললাম এই কারণে যে আজকে এই দেশে যে রাজনৈতিক অভ্যুত্থানের কথা বলা হচ্ছে, এটার জন্য একটা সুসংগঠিত সংগঠন থাকতে হবে। সেটা ঐক্যবদ্ধ হতে পারে, মোর্চা হতে পারে, পার্টি হতে পারে, কিন্তু সুশৃঙ্খল এবং তার ভবিষ্যৎ লক্ষ্য সুনির্দিষ্ট। এবং কমিউনিস্টরা, এটা লেনিন বারবার বলেছেন যে কমিউনিস্টরা জনগণের কাছে তার কথা গোপন করে না, জনগণের কাছে কোনো কথা তারা গোপন করে না। অর্থাৎ কমিউনিস্টরা কি চায় সেটা জনগণের কাছে আগে খুলে বলে, অন্যরা বলে না, বুর্জোয়ারা বলে না, পেরি বুর্জোয়ারা বলে না, লুটেরা শাসক গোষ্ঠী বলে না, এই তথাকথিত বামপন্থীরা বলে না। তারা কি চায় বলতে পারে না, অথবা সাহস পায় না।
কিন্তু প্রকৃত কমিউনিস্ট বা বিপ্লবীরা তারা আগে খুলে বলে। সাধারণ বিপ্লবী যারা আছে, কমিউনিস্ট না হলেও যারা বিপ্লবী, তারা তার জনগণের কাছে অকপট থাকে, প্রকাশ করে। তো এই ধরনের একটা পার্টি ছাড়া এখানে রাজনৈতিক অভ্যুত্থান সম্পন্ন করা সম্ভব না। তাহলে আজকে যারা বাংলাদেশে আমরা সমাজ পরিবর্তনের কথা বলি, এই দেশের শাসন ব্যবস্থার পরিবর্তনের কথা বলি, একটা রাজনৈতিক অভ্যুত্থান সংগঠিত করার কথা বলি, তাদেরকে একটা জোটবদ্ধ সংগঠনে যাতে হবে, যে সংগঠনের ভেতরে সুনির্দিষ্ট কর্মসূচি আছে, যে অভ্যুত্থানের আগে কি কাজ এবং অভ্যুত্থানের পরে কি কাজ, কি ধরনের সরকার প্রতিষ্ঠিত, এরকম সুনির্দিষ্ট লক্ষ্যের সংগঠন গড়ে তোলা ছাড়া এখানে সাম্রাজ্যবাদের হাত থেকে আমাদের নিস্তার নাই, এই গোলামির অবসান হবে না, এদেশের জনগণেরও মুক্তি হবে। ধন্যবাদ।